আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। 15 বছর বয়সী কারোর বিয়ে হয় স্যার, শুনেছেন? কখন? আমার হয়েছে, তাও তার সাথে যাকে আমি ছোটবেলা থেকে নিজের মামাতো ভাই হিসেবে জানতাম। আমার কাজিনের সাথে বিয়ে হয়েছে বংশের নিয়ম বলে। নানু আমায় জোর করে বিয়ে দিয়েছে গত পরশু। কাতর কণ্ঠে নাতজানু হয়ে কথাগুলো বলল আয়ন্তিকা। মায়ের স্যার হতভম্ব। এই বাচ্চা মেয়েটার বিয়ে হয়ে গেছে। এই তো সেদিন ক্লাসে পড়া না পারার জন্য তিনি আয়ন্তিকাকে কানে ধরে উঠবস করালেন, আজ নাকি সেই কিশোরী মেয়ে বিবাহিত। মায়ের স্যার আহত হয়ে বললেন, স্কুলে আসিস না এই জন্য অয়ন্তী? জি স্যার। পড়ালেখা বন্ধ করে দিয়েছে তোর নানু? না, নানু বলেছে অহর্নিশ ভাই পড়াশোনা করার অনুমতি দিলে তার কোনো আপত্তি বা নিষেধাজ্ঞা নেই আমার পড়াশোনায়। মায়ের স্যার চোখে চশমাটা টেনে উপরে তুলে বললেন, অহর্নিশ কে? অহর্নিশ তোর মামাতো ভাই যার সাথে তোর বিয়ে হয়েছে? আয়ন্তিকার নাক টেনে বলল, জি স্যার। স্যার আপনি চলে যান এখন, নানু আপনাকে দেখলে আমায় বকাঝকা করবে। মায়ের স্যার মাথা নাড়ে। সোফা থেকে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যায় আহমেদ ভিলা থেকে। তার মনে কষ্ট জমেছে। আয়ন্তিকার জন্য কষ্ট লাগছে খুব। এত অল্প বয়সে বিয়ে দেওয়ার কি দরকার? এত বড় লোক আয়ন্তিকার পরিবার, এমন তো না যে অভাবের কারণে মেয়ের ভরণ পোষণ করতে হিমশিম খাচ্ছেন। যদিও বা তিনি অবগত জমিদার বাড়ির নিয়ম কারণ সম্পর্কে, তবুও আয়ন্তিকার জন্য তার খারাপ লাগছে বড্ড। আয়ন্তিকার বিষণ্ণ চাউনিতে বিশাল বড় বাড়িটার সামনে থাকা পুকুরের ধারে বসে আছে। তার সবকিছু তিতা লাগছে, এমনকি নিজেকেও। কেন এমন হলো তার সাথে? এত অল্প বয়সে বিয়ে দিয়ে দিল। বোঝা হয়ে উঠেছিল কি আয়ন্তীর পরিবারের কাছ। তবে বিয়ে দিল তো দিল, তা আহানিস ভাইয়ের কাছেই কেন? আয়ন্তী, অসীম রুমে বসে তো অপেক্ষা করছে, আর তুই পুকুর পাড়ে বসে কি করছিস? সচকিত দৃষ্টিপাত নিয়ে আয়ন্তিকা পিছনে তাকায়। তার মা ক্লান্ত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আহানিস তার জন্য অপেক্ষা করছে। কথাটা শুনতেই ধক করে উঠল, যেন আয়ন্তিকার বুক। মনে মনে সে নিজেকে প্রশ্ন করল, এত তাড়াতাড়ি অহর্নিশ ভাই ঢাকা থেকে চলে এসছে? কি রে, এখানে বসে আছিস কেন? তোর রুমে যা, ওখানে অসীম কিছু কথা বলবো তোর সাথে। যাচ্ছি তো। পুকুর পাড় থেকে উঠে দাঁড়ায় আয়ন্তিকা। প্রথমবার শাড়ি পরছে। গ্রামে বড় হলেও সে কখনো শাড়ি পরেনি। এত প্যাচোলা তেনা কাপড় তার পছন্দ না একটু। আয়ন্তিকার গ্রামটা এখন গ্রাম না বলে শহর বললেও ভুল হবে না। তাই তার মাঝে গ্রাম্য মেয়েদের আভাসটা তেমন দেখা যায় না। জমিদার বাড়ির মেয়ে হওয়াতে আলিশান এক আভাস ফুটফুটে অবস্থা ফুটে থাকে। আয়ন্তিকা কাঁপতে কাঁপতে নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। আহানিসকে সে কখনো দেখেনি, কারণ এই লোক ঢাকাতে থাকতো আর তারা গ্রামে। বড় মামারা গ্রামে আসলেও আহানিস কখনো তাদের সাথে আসতো না। শেষ কবে তাকে দেখেছে হয়েছে আয়ন্তিকা জানে না। তবে শেষ দেখাটা মোটেও ভালো ছিল না। শেষ দেখার সময় একটা বিশেষ ঘটনার জন্য আয়ন্তী আহানিসকে ভয় পায়, ঘৃণা করে। বিয়ের সময়ও আহানিসকে দেখা হয়নি। বিয়ের পরই জরুরি কাজে আহানিস ঢাকায় চলে গিয়েছিল বলে। শাড়ির কুচিটা মুঠো করে ধরে নিজের জড়তাপূর্ণ পা যুগল আয়ন্তিকা সামনে টানে। গ্রামের মেয়ের পরিপূর্ণ আভাস না থাকলেও তার মাঝে লজ্জা সংকোচ টইটম্বুর সাথে আহানিসের প্রতি আলাদা করে ঘৃণা ভয় এক্সট্রা তো আছেই। দরজার সামনে দাঁড়িয়ে থাকাকালীন রুমের মধ্যে হতে গম্ভীর কণ্ঠফালি ভেসে আসে। বাতাসের মাধ্যমে তা আয়ন্তিকার কানে এসে প্রতিফলিত হয়। বাহিরে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসো আয়ন্তিকা। আহানিসের কণ্ঠস্বর একটু শিউরে উঠল, যেন আয়ন্তিকা। কণ্ঠস্বর একটু অন্যরকম গম্ভীর হলো, একটা ধরনের মাধুর্যপূর্ণ ভাব জড়িয়ে আছে এতে। আয়ন্তিকার তার শুকনো গলাটা ভেজালো উদ্দেশ্যে ঢোক গিলে সামনে পা বাড়ায়। রুমে প্রবেশ করার পর তার চোখ দুটো সর্বপ্রথম যায় নিজের রুমে থাকা সোফার দিকে। সেখানটায় আহানিস বসে পায়ের উপর পা তুলে। আহানিসের দৃষ্টি পান তার দিকেই নির্দিত। আয়ন্তিকার চোখ দুটো কিছু মুহূর্তের জন্য বেহায়া রূপে রূপান্তরিত হলো। আটকে রইল চাহনি আহানিসের মাঝে।
লম্বা চওড়া সুদর্শন যুবকটির মাঝে গোলাপি ফর্সা মুখে হালকা হালকা দাড়ি আবির্ভাব, পুরো গোলাপি ঠোঁট দুটো হালকা করে কেমন কাঁপছে। আমাকে দেখার অঢেল সময় পাবে, কিন্তু এখন আমার পাশে এসো আর বসো, আমার কিছু কথা আছে। লাজুকলতা রূপ ধারণ করে নিয়ে অয়ন্তিকার নাতজানু হয়, মনে মনে নিজেকে শখানিক গালি দেয় সে। অতঃপর ক্ষান্ত হয়, পা বাড়ায় সোফার উদ্দেশ্যে। তবে মাঝপথে ঘটে বিপত্তি। উপন্যাসের মতো করে মাঝপথে যেতেই অসাবধানতাবশত পায়ে লেগে শাড়ি কুচিগুলো খুলে মাটিতে পড়ে যায়। তার পেট উন্মুক্ত, থরথর করে কাঁপুনি দিয়ে সে ক্রমান্বত চোখে আহানিসের দিকে তাকায়। লজ্জা ভয় সবকিছু একসাথে তাকে আক্রমণ করায়। নিম্ন কণ্ঠে হু হু করে খেতে দেয় আহান্তিকা। আহানিস অদ্ভুত দৃষ্টি দিল আহান্তিকার দিকে। ও কাঁদতে ভ্রুযুগল কিঞ্চিত কুচকায় দাঁড়িয়ে পড়েছিল সে তখনই, যখন মাঝপথে আহান্তিকার শাড়ি খুলে যায়। ভুলবশত অসতর্কতাবান দৃষ্টি আহানিসের তখন আহান্তিকার উন্মুক্ত পেটের দিকে চলে গিয়েছিল। আহানিস আগায় সামনে পা জগল এর পদচরণ বন্ধ করে ঠিক আহান্তিকার সামনে আসার পর ব্যতিব্যস্ত হয়ে আহানিস বলল, কাঁদছো কেন? অদ্ভুত, কান্না থামাও। আহান্তিকা কান্না থামায় না। লজ্জায় কুকড়ে গিয়ে ধীরে ধীরে নিজের কান্নার আওয়াজটা বাড়তে থাকে। হঠাৎ বিপাকে পড়া আহানিস তখন ব্যাকুল হয়ে যায়। এই মেয়ে কান্নার আওয়াজ বাইরে গেলে সবাই কি ভাববে তা ভেবেই আহানিসের গলা শুকিয়ে আসছে। আহানিস নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক সুরে বলল, আমি অন্যদিকে তাকিয়ে আছি। আয়ন্তিকা, কান্না থামিয়ে শাড়ি ঠিক করে নাও। আহান্তিকা ক্রোধনরত কণ্ঠে বলল, আমি শাড়ি পরতে পারি না, কুচি কিভাবে ঠিক করে তা তো জানা নেই আমার। বিরক্ত হয়ে আহানিস বিরক্ত ঠোঁটটা যুগল চ শব্দটা উচ্চারিত করতে গিয়েও থেমে যায়। ঠোঁট যুগল জিহ্বা দ্বারা ভিজিয়ে নিয়ে কপালে দু আঙুল রেখে বলে, আমি বেরিয়ে যাচ্ছি রুম থেকে, কাউকে ডেকে পাঠাচ্ছি। বলেই এক সেকেন্ডও ব্যয় করে না আহানিস, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। তার বিরক্তর সাথে চরমভাবে রাগ লাগছে। শব্দ করে দরজা চাপিয়ে চলে যায়। আহান্তিকা কান্না থামেছে মাত্রই তখনই আহানিস রুমে আসে। তার মুখটা একটুখানি হয়ে আছে। জোরে সোরো হয়ে থাকা আহান্তিকা নিম্ন কণ্ঠে বলল, কাউকে পাননি? না। ছোট করে জবাব দিয়ে চুপ হয়ে যায় আহানিস। কিছু ভেবে সামনে আগায়। আহান্তিকা ভীতি হয়ে পিছিয়ে যায় দু কদম। ভীতিগ্রস্ত কণ্ঠে সে বলল, কি ব্যাপার? আমি শাড়ি ঠিক করে দিচ্ছি। না। কিছুটা উচ্চস্বরে বলল আহান্তিকা। আহানিস তা শুনে চোখ মুখ ফের একবার বিরক্তি ভাব টেনে আনে। কণ্ঠনালী শক্ত করে কঠিন গলায় বলল, দেখো আয়ন্তিকা, আমার টাইম ওয়েস্ট করবে না। আমায় আজই ঢাকায় ফিরতে হবে। এখন কাউকে খুঁজতে গেলে নিচে যেতে হবে, যা আপাতত আমি চাচ্ছি না। আহানিস কথাগুলো বলে এগোয় আহান্তিকার দিকে। দিক বেদিক না দেখে মাটি থেকে কুচিগুলো তুলে পরিপাটি মতন গুছিয়ে নিতে থাকে। এর মাঝে অতপ্রতভাবে অবলোকন দৃষ্টি আহান্তিকার উন্মুক্ত পেটের দিকে চলে যায়। একটুখানি উন্মুক্ত অংশ দেখা যাচ্ছে, বাকি আঁচল দিয়ে ঢেকে নিয়েছে আহান্তিকার সন্তপনে। আহানিস দৃষ্টিপান ঘোরায়, নিজেকে ধাতস্থ করে সেদিকে তাকানো যাবে না। বিনা স্পর্শে কুচি ঠিক করে দিতে গিয়ে হাতেগুলো গুজে দিতে গিয়ে থেমে যায়। মাথা তুলে পূর্ণ দৃষ্টিপান নিক্ষেপ করে সে আহান্তিকার দিকে। থরথর করে কাঁপছে আহান্তিকা। আহানিস উঠে দাঁড়ায়, হাতে থাকা কুচিগুলো আহান্তিকার হাতে টেনে ধরে হাতে রেখে দেয়। সেই মুহূর্তটা চমকে যায় সে। এত কোমল হাত, তুলো দিয়ে তৈরি নাকি? একটু জোরে ধরলেই তো মনে হচ্ছে ভেঙে যাবে হাড়গোড়। আহানিস ফের গম্ভীর কণ্ঠে বলল, এগুলো ঠিক করে নাও। আহান্তিকার কুচিগুলো ঠিক করে নিয়ে পরিপাটি হয়। সামনে তাকাতেই তার দৃষ্টিমান হয় আহানিসকে। সোজা হেঁটে গিয়ে সে মানব সোফায় ঠিক একই কাদায় বসল, পায়ের উপর পা তুলে। পরিশেষে বাঁকা দৃষ্টি পান আহান্তিকার দিকে। খানিকটা জোরালো কণ্ঠে সে বলল, কাছে আসো এবার। আহান্তিকা হতভম্ব হয়ে যায়, ছোট ছোট চোখ করে আহানিসের দিকে তাকায়। তার মাথায় এখন খারাপ চিন্তা ভাবনা এসে ভর করছে। অতীত মনে পড়লো, তৎক্ষণাৎ সে কুঁকড়ে যায়। ঘৃণা জেগে বসে মনে। আহান্তিকাকে পুনরায় মাঝপথে থামতে দেখে থরথর করে আহানিসের রাগ বাড়ে। চিবিয়ে সে বলল, পাশে এসে বসো আয়ন্তিকা, তোমার সাথে কথা আছে, বলছি না বারবার।
আয়ন্তিকা ব্যবধান বজায় রেখে আহানিসের পাশে গিয়ে বসে। বক্ষপিঞ্জের হৃদ স্পন্দন আওয়াজ যেন বাহির থেকে নিজেই শোনা পাচ্ছে। আয়ন্তিকা অস্বস্তি ঘৃণা নিয়ে দলা মোচড় হয়ে বসে আছে। আহানিস নিজেকে শান্ত করে বলল, আজকে আমি ঢাকা ফিরে যাচ্ছি। অফিসে সমস্যা হয়েছে, এখানে থাকতে পারবো না। তাই আমার সাথে তুমিও আজই ঢাকায় যাচ্ছ। পরবর্তীতে কবে এখানে আসতে পারবো জানা নেই, তাই গুরুত্বপূর্ণ কিছু ফেলে যেও না। গট ইট? আয়ন্তিকা মাথা নাড়ে। অশ্রুসিক্ত দৃষ্টিপাত ফ্লোরে নিপ্ত। মা বাবা পরিবারকে ছেড়ে যেতে হবে ভাবতে শ্বাস রুখে আসছে। নিজেকে আশ্বস্ত করে সে বলল, আমাকে পড়াশোনা করতে দেবেন? আহানিস কিছুক্ষণ আয়ন্তিকার দিকে তাকিয়ে থেকে বলল, অবশ্যই। আরনাব আহমেদ অহর্নিশের বউ অশিক্ষিত থাকবে এটা কি করে পসিবল? অল্প বয়সে বিয়ে হয়েছে তোমার। ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দুজনেই ভুক্তভোগী। তবে এই বিয়ের কারণে তোমার জীবন নষ্ট হতে দিব না। কিন্তু কিন্তু কি? আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো মাথায় আনতে পারবে না তুমি। কথা সম্পূর্ণ করে গাম্ভীর্য ভাবটা চেহারায় টেনে আন নেয় আহানিস। আয়ন্তিকা হতবাক হতবুদ্ধিহীন হয়ে তাকিয়ে আছে। আহানিস এই কথাটা কেন বলল বোধগম্য হচ্ছে না। কিছু বলতে নিবে তখনই তার দৃষ্টি যায় আহানিসের ঘাড়ে। আতকে ওঠে মুহূর্তেই। কাটা দাগ এবং সেলাই করা সেখানটা। মেরুন রঙের শার্টের কালার একটু সরেছিল, তাই কাটা জায়গাটা দেখা যাচ্ছে একটুখানি। হুট করে ফোন আসে। আহানিস উঠে দাঁড়ায়। আয়ন্তিকা কিন্তু জিজ্ঞেস করতে নিয়েছিল। ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আহানিস কথা বলার মুহূর্তেই দমকা বাতাসে তার শার্টের পেছনের অংশটা একটু নড়ে চড়ে ওঠে। আর এতেই আয়ন্তিকা দেখতে পায় পিঠের দিকটায় গুজে রাখা রিভলভার। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে আওয়াজ তুলল সে ভীত দৃষ্টি। আহানিস কি কোনো গুন্ডা মাস্তান হতে পারে? অতীত অনুসারে আহানিস খুব বেশি খারাপ লোক হতে পারে। মৃগী রোগের মতো কাঁপুনি শুরু করে আয়ন্তিকা। আহানিস পিছনে ফিরে সেই দৃশ্য দেখে ভ্রুযুগল কুঁচকে নেয়। এগিয়ে আসতে নিবে তৎক্ষণাৎ আয়ন্তিকা উঠে দাঁড়ায়। রুম থেকে বের হতে নিলে পিছন টান অনুভব করে। আয়না দিয়ে লক্ষ্যমান হয় আহানিস তার শাড়ির আঁচল টেনে ধরে আছে। আয়ন্তিকা অস্পষ্ট স্বরে বলল, ছাড়ুন। আহানিস ছাড়ল না, বরং টান দিয়ে একদম নিচের সাথে মিশিয়ে নেয় আয়ন্তিকাকে। আয়ন্তিকার মনে হলো সে এবার মারা যাবে দম আটকে। ছটফট করতে শুরু করলো। আহানিস মৃদুকণ্ঠে বলল, থামো আয়ন্তিকা, এমন করছো কেন? থামিনি আয়ন্তিকা। এক পর্যায়ে আহানিস শাড়ি ভেদ করে আয়ন্তিকার মসৃণ উন্মুক্ত পেটে হাত রাখে। সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে আয়ন্তি নড়াচড়া তার অটোমেটিক বন্ধ। দম আটকে চুপসে দাঁড়িয়ে আছে সে। আহানিস শক্তপোক্ত হাত একদম স্থির তার পেটের মাঝখানটায় অবস্থান করছে। আয়ন্তিকা বিড়বিড় করে বলল, দোহাই লাগে, ছাড়ুন। আমায় মারবেন না, আমি কাউকে কিছু বলবো না। উজমা আপুর সাথে যা করেছেন তাও বলবো না। আহানিস ভ্রু কুচকায় ফের। এই উজমাকে কি বলছে এসব এই মেয়ে? উজমাকে? আয়ন্তিকা এসব কি বলছো? আয়ন্তিকা আহানিসে করা প্রশ্নের উত্তর দেয় না। নিশ্চুপ রূপে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আহানিসের হাত এখনো তার উন্মুক্তমান পেটের মাঝে বিদ্যমান। ঠিক এক কারণে আয়ন্তিকার কোনো কথা বলতে পারছে না। পুরুষের স্পর্শ বরাবরই ওর পছন্দ নয়, কিন্তু এখন তো আহানিস তার স্বামী। তবে আয়ন্তিকা যেখানে বিয়েটাই এখনো হজম করতে পারছে না, সেখানে আহানিসকে স্বামী হিসেবে মেনে নেওয়াটা খানিকটা কষ্টকর তার কাছে। আহানিস বড্ড বেশি বিরক্ত হয়ে এবার সঙ্গে করে নিজের রাগান্বিত আভাসটাকে ফুটে ওঠে। নিজের বাম হাতটা যেটা আয়ন্তিকার পেটে অবস্থিত, সেই হাতটাকে আর একটু শক্ত করে তোলে। তার আর আয়ন্তিকার মাঝে থাকা অবশিষ্ট ফাঁকা জায়গাটুকু ভরাট করে তোলে। আহানিস দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমায় কিছু আজ করেছি আয়ন্তিকা, তুমি কি তা শুনতে পাওনি? আয়ন্তিকা লম্বা দম ফেলে সে এবার মনের সাহস জুগিয়ে আহানিসের হাতে চিমটি দেয় সজোরে। ব্যথায় চোখ মুখ হালকা কুচকে নেয়। ফের স্বাভাবিক হয়ে যায় আহানিস। বাম হাতটা সন্তপনে সরিয়ে নেয় সে আয়ন্তিকার পেট হতে। সঙ্গে সঙ্গে ছিটকে দূরে সরে যায় আয়ন্তি। আহত দৃষ্টিপাত তার। শাড়ি ঠিক করে নিয়ে পরিপাটি হয়ে দাঁড়ায়। আহানিস ঝাঁঝালো দৃষ্টিপাত দেয় আয়ন্তিকার দিকে। তা দেখে খানিকটা হৃদঘৈন দেখে ভরকে যায় আয়ন্তি। আহানিস চিপিয়ে বলল, কি প্রবলেম তোমার? হাতে ব্যথা দিলে কেন? আয়ন্তিকা থুতনি চিবুক স্পর্শ করিয়ে মিনমিন সুরে বলল, আপনি আমায় এভাবে স্পর্শ করলেন
কেন হুট করে? মানলাম আপনি আমার স্বামী, কিন্তু বিয়েটা আমি এখনো মানতে পারিনি। আনিস ঠোঁট বাঁকিয়ে একটুখানি সামনে আগায়। ব্যবধান একটু ঘুচিয়ে নেয় তার আর আয়ন্তিকার মধ্য হতে। প্যান্টের পকেটে দুহাত পুড়ে নিয়ে সে জোর গলায় বলল, বিয়ে মানো আর না মানো আয়ন্তিকা, তুমি কিন্তু আমার থেকে মুক্তি পাচ্ছ না। মাইন্ড ইট। আমার থেকে দূরে সরার কথা মাথায় আনলে আরনাফের আসল রূপ দেখবে। আমার আসল রূপটা অতটা মধুর নয়। আয়ন্তিকা মাথা উঁচু করে। আনিসের বলা কথাগুলো কখনোই সে বোঝে না। লোকটা বেশ রহস্য নিয়ে রেখেছে নিজের মধ্যিখানে। তার ছোট্ট মাথায় আনিসের বহুরূপ রূপিতা ঠিক নিতে পারে না। 15 বছর হলেও সঠিক এবং যথেষ্ট বুদ্ধি তার মাঝে এখনো জন্মগ্রহণ করেনি। ভাবনাকালে আনিসের গম্ভীর কণ্ঠস্বর কানে আসে আয়ন্তীর। আনিস বলল, আমি কি তোমার অপছন্দের তালিকায় আয়ন্তিকা? আয়ন্তিকা এবার পূর্ণ দৃষ্টিপাত আনিসের দিকে দেয়। কোনো কিছু না ভেবে সে বলল, জি, আপনি আমার অপছন্দের তালিকায় সবার থেকে উপরে। আনিস ঠোঁট বাঁকিয়ে হাসে। শিউরে উঠল যেন আয়ন্তিকা এই অদ্ভুত হাসি দেখে। পায়ের গতিবেগ বাড়িয়ে আনিস তার সামনে এসে দাঁড়ায়। পকেটে হাতে 2 হাত বের করে আয়ন্তিকার গাল স্পর্শ করল সে। ঘাড় অনেকটা নিচু করে সন্তর্পণে আনিস তার মাথা নিয়ে যায় আয়ন্তিকার অধর যুগলের দিকে। আয়ন্তিকার হালকা খয়েরি রঙের ঠোঁট জোড়ায় আহানিস তার ঠোঁট ছোয়ালো আলতো করে। পরক্ষণেই সরে দাঁড়ায়, মুখটা বহুরূপী কোলে তুলে সে বলল, ফাইন, আমাকে তোমার পছন্দ নয়, ডাজেন্ট ম্যাটার। সঠিক সময় সঠিক অনুভূতি জাগ্রত হয়ে যাবে। নাও লিভ। শেষাক্ত কথাটি অনেকটা জোরে বলল আহানিস। আয়ন্তিকা থেমে থেমে কেঁপে উঠল। একেই আহানিসে করা প্রথম কর্মে সে আশঙ্কিত, দ্বিতীয় করা কর্মে সে নিস্তব্ধ। সবকিছু ঠিক তার মাথার উপর দিয়ে শোষ করে চলে যাচ্ছে। হাত পা ছড়িয়ে ছিটে কাঁদতে পারলে আয়ন্তিকার শান্তি মিলত হয়তোবা। এই মেয়ে, যাচ্ছ না কেন? বের হতে বলেছি না রুম থেকে? গেট আউট। ঝাঁঝালোপূর্ণ কণ্ঠস্বর রেগে ফোঁস করে আহানিস চেঁচিয়ে বলল। তার চোখ মুখ লাল। আয়ন্তিকা অশ্রুপূর্ণ দৃষ্টিপাত একবার আহানিসের দিকে দিয়ে বেরিয়ে আসে। আহানিসকে তার কাছে একজন মানসিক রোগী লাগছে। এত অল্প সময় কারোর মুড এত ফাস্ট চেঞ্জ হতে পারে। শেষাক্ত ব্যবহারগুলো আয়ন্তিকার পরিচিত, এই কারণে সে কিছুটা আহানিসকে ভয় পায়। তবে শুরুর দিক দিয়ে যা হলো সেসব কি ছিল? গাড়িতে বিমুখ মুখশ্রী নিয়ে বসে আছে আয়ন্তিকা। চোখের কার্নিশে চকচক করছে পানি। বাবা মা পরিবার থেকে বিদায় নিয়ে মাত্রই সে এসে বসলো আহানিসের গাড়িতে। পরিবারকে ছাড়া থাকতে হবে এখন থেকে, এই বাক্যগুলো এত ভারী লাগছে তার কাছে বলার নয়। প্রথমে সে যেতে চায়নি, খুব বেশি কান্নাকাটি করছে। তবে পরিশেষে কোনো লাভ হয়নি। নানুমণির এক ধমকে একদম শান্ত হয়ে গেছে আয়ন্তিকা। খট করে শব্দ হতে পাশে তাকায় আয়ন্তিকা। আনিস এসেছে। ড্রাইভিং সিটে বসে সে এক নজর তাকায় আয়ন্তিকার দিকে। পরবর্তীতে গাড়ি স্টার্ট দিতে ব্যস্ত হয়ে পড়ে। আনিসকে দেখা মাত্র আয়ন্তিকা একটু চুপসে যায়। সিটের সাথে একদম মিশে বসে পড়ে। রিভলভার সম্পর্কিত কথাটি সে কাউকে বলতে পারেনি, সুযোগটাও হয়নি। মন গোয়েন্দিকে পিষে গিয়েছে সে। বারংবার মনে হয়েছে আহানিস খুব বড় ধরনের একজন গুন্ডা, নয়তোবা মাফিয়া হবে নিশ্চিত। আয়ন্তীর ভাবতেই কান্না পেয়ে শেষে তার বিয়ে এমন লোকের সাথে হলো। সিট বেল্ট লাগাও আয়ন্তিকা। তুমি কি আমার কথা শুনতে পাওনি? আমি কি বলেছি? সিট বেল্ট লাগাও। ধমকের সুরে আহানিস বলল, কিন্তু কোনো লাভ হয়নি। আয়ন্তিকা ঠিক আগের মতোই বসে আছে। রাগ তরতর করে তরতাজা হয়ে যায় আহানিসের। তবে সে নিশ্চুপ থাকে। এখন কিছু বলা মানেই বিপদ। আয়ন্তিকার সামনে আহানিস তার আসল তিক্ত রূপটা আনতে চায় না। আহানিস গাড়ি স্টার্ট দেয়। আয়ন্তিকা ত্যাগ করে স্বস্তিমূলক নিঃশ্বাস। আহানিসের কথা সে মান্য করবে না বলে পণ করেছে। কেন মানবে এই ভয়ঙ্কর মানবের কথা? অযথা তাকে কেটে শুধু ধমক দেয়। মাঝপথে এসে গাড়ি থেমে যাওয়াতে আয়ন্তিকা একটু বিচলিত হয়। ডানে তাকে দৃষ্টিপাত দেয় আহানিসের দিকে। আহানিস বাঁকা হাসছে। সেই হাসি আরো বিচলিত করে তাকে। হচ্ছেটা কি? আয়ন্তিকা ততস্থ হয়ে বলল, গাড়ি থামালেন যে? আহানিস কিছু বলল না। এগিয়ে আসলো আয়ন্তিকার সন্নিকটে।
আয়ন্তীর কোমরে হাত রেখে টান দেয় সে, হ্যাচকা টান। আয়ন্তিকাকে টেনে এনে সে নিজের কোলে বসিয়ে দিয়ে সন্তপনে তার বলিষ্ঠ এক হাত স্থাপন করে আয়ন্তিকার কোমরের দিকটায়। নিজে সহ আয়ন্তিকাকে নিয়ে সিট বেল্ট লাগিয়ে বুড়ো আঙুলটা বসিয়ে দেয় আয়ন্তিকার গালে। আয়ন্তিকা ছটফট করে, বিপাকে পড়ে সে বাধ্য হয়ে কথাগুলো বলতে আহানিসের সাথে। অস্থিরতা মিশ্রিত কণ্ঠে সে বলল, আরে আজব, কি করছেন? আমাকে ছাড়ুন। মিনমিন কণ্ঠস্বর, অতি নিম্ন ছিল তার আওয়াজ। উচ্চ গলায় আনিসের সাথে কথা বলার সাহসটা তার জন্মেনি। আনিস ঠোঁট বাঁকিয়ে বলল, সিট বেল্ট লাগাতে বলেছিলাম না বারবার? আয়ন্তিকার কণ্ঠে কাতরতার আওয়াজটা টানল। করুণ কণ্ঠে বলল, সিট বেল্ট না লাগালে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হলে আঘাত লাগতো বেশি, এমনকি মারাও যেতে পারতে। তো নিম্নতর কণ্ঠ আয়ন্তীর। আনিস আর শক্ত করে চেপে ধরে আয়ন্তিকাকে কানে কাছে ফিসফিস করে বলল, নতুন বিয়ে করলাম, বউকে আদর না করেই মরতে দেয় কি করে? তাছাড়া নিজের হার্টবিটকে কে আঘাত করে শুনেছ? আনিসের শেষাক্ত কথাটা বোধগম্য হলো না আয়ন্তিকার। তবে সে আনিসের প্রথম কথাটায় সে রাগে গেল প্রচন্ড রূপে। এই লোক এত বাজে, লজ্জায় লাল হওয়া গাল দুটো এখন রাগে বসে লাল হয়ে আছে। আনিসের তাতে কোনো মাথা ব্যথা নেই। তিনি ঠোঁট কামড়ে হেসে গাড়ি স্টার্ট দেন। স্বচ্ছ শুভ্র রঙের একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে থামে আনিসের গাড়ি। এতটা লম্বা পথ, অস্বস্তি, অশান্ততা, মন হতে অস্থিরতা, সবকিছু নিয়ে আয়ন্তিকার নাজেহাল অবস্থা। আনিসের কোলে বসে থাকতে তার যে চরম অস্বস্তি হচ্ছে তা তার মুখেই প্রকাশ পাচ্ছে। গাড়ি থেমে যাওয়াতে একটু স্বস্তির হদিশ খুঁজে পায় সে। আয়ন্তিকাকে নিজের কোলে থেকে নামিয়ে আহানিস নেমে পড়ে গাড়ি থেকে। সেই সাথে নেমে পড়ে আয়ন্তী। অ্যাপার্টমেন্টের গেটে হতে একজন লোক তাদের গাড়ির দিকে ছুটে এসে ব্যাগপত্র নামাতে শুরু করে। আরেকজন ব্যক্তির সাথে সাথে এগিয়ে আসে। দেখে মনে হচ্ছে দারোয়ান হবে। তিনি দাঁত কিলিয়ে বলল, স্যার আইছেন? শরীর ভালো আপনার? ভালো আছি চাচা, আপনার কি অবস্থা? কেমন আছেন? আসি বাবা, ভালো আল্লাহর রহমতে। দারোয়ান এবার আয়ন্তিকার দিকে দৃষ্টিপাত স্থাপন করে। তিনি সমস্বরে বললেন, তা স্যার এটা কিডা, আপনার বোন? আয়ন্তিকা আহানিসের দিকে তাকায়। আহানিসের মুখপান স্বাভাবিক। সে আড়ষ্ট স্বরে বলল, জি চাচা, আমার কাজিনও গ্রামে ছিল, ঢাকায় থেকে পড়তে এসেছে। মনের গহীনে কথা সুচালো আঘাত অনুভূত করলো আয়ন্তিকার। আহত দৃষ্টিপাত তার, তবে সে নিজেকে ধাতস্থ করে এটাই স্বাভাবিক। আনিসের ভাইকে তার হাড়ে হাড়ে চেনা আছে। দারোয়ান আর আনিস এর কথার মাঝে কয়েকজন ছেলে এসে দাঁড়ায়। তাদের মুখ চোখ এর ভাব, তাদের মধ্যে হতে একজন বলল। আনিস গলা খাঁকড়ি দেয়। চোখ তীক্ষ্ণ করে ছেলেগুলো ইশারা করে আয়ন্তিকাকে দেখায়। সঙ্গে সঙ্গে তারা একদম চুপ হয়ে যায়। আহানিসের কাছে একজন ছেলে এগিয়ে গিয়ে ফুসফুস করে কথাগুলো বলে সবাই মিলে যায়। সকল ঘটনা আয়ন্তিকার প্রশ্ন উত্তর দৃষ্টি নিক্ষেপ করতে চেয়েছিল। পার্টি অফিস শব্দটা নতুন লাগলো তার কাছে। জিজ্ঞেস করার সুযোগ হলো না কোনো কিছুরই। লিফট দিয়ে 13 তলায় এসে নামে তারা দুজন। একটা ফ্ল্যাটের সামনে তালা খুলে ঢুকে আহানিস, সঙ্গে করে আয়ন্তিকা পিছে আসে। ফ্ল্যাটটা অন্ধকার, গুমোট অবস্থায়। এক বিশ্রী গন্ধ বেরিয়েছে। এরকম গন্ধ সাধারণত অনেকদিন যাবৎ বাসা বন্ধ থাকলে হয়। আহানিস লাইট অন করে ব্যাগগুলো সাইডে রাখে। ফ্ল্যাটটা বেশ বড়, 8-10টা রুম তো হবেই। সেখানেই রুমে সাজানো চারদিক। ফাঁকা ফ্ল্যাট দেখে একটা চমক আয়ন্তিকার। বড় মামা আর মামি তারা কই? আহানিয়া আপু, সাহির এরা কোথায়? কৌতূহল উত্তেজনা দমাতে না পেরে আয়ন্তিকা হাতে মোচড়াতে মোচড়াতে বলল, বড় মামা মামি কোথায় তারা? আহানিস চোপায় গা এলি দিয়ে বলল, তারা এখানে থাকেন না, মিরপুর থাকেন। আমি একা থাকি এই ফ্ল্যাটে। মিরপুর থেকে অফিস দূরে হয়, তাই এখানে আলাদা থাকি। আয়ন্তিকা বিস্ফোরিত চাহনিতে তাকায় আহানিসের পানি। হৃদঘন থেকে বড্ড ভীতিগ্রস্ত হলো সে। কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমছে। তার মানে এই ভয়ঙ্কর মানবের সাথে তার একা থাকতে হবে। সবে মাত্র পানে হাত নিয়েছিল আয়ন্তিকার নানি নাহিয়ান আহমেদ। তাৎক্ষণিকভাবে ফোন আসে। তিনি বেশ বিরক্তকর বোধ করলেন। পান থেকে
স্টিলের থালায় রেখে দিয়ে ফোন রিসিভ করলেন তিনি। তৎক্ষণাৎ অপর পাশ থেকে কেউ চাপা কণ্ঠে বলল, নানিমা, আমি সাফি। হ ক কি কইবি? বিয়ে কি দিয়ে দিয়েছেন? হ, অহর্নিশ আয়ন্তিকারে ঢাকায় লইয়া গেছে গা। সুপি দুঃখ বোধ করলো, টান টান স্বরে বলল, আমাদের কাজের মাঝে আয়ত্তিকার প্রাণ নিয়ে টানাটানি কি দরকার ছিল নানিমা? অসীমের কাছে ওরে কেন বিয়ে দিলেন? ওর জীবনটা ঝুঁকিতে ফেলানোর দরকার আসছিল? সুপির কথায় ভ্রু কুচকায় নাহিয়া আহমেদ। পান মুখে দিয়ে তিনি বললেন, দরকার আসছিল দেখা বিয়া দিছি। তোর এত দরদের ক্যারে আয়ন্তির লাইগা? দরদ কই নানিমা, আমি তো এমনি কইতাছিলাম, ওর তো কোনো দোষ নাই। নাহিয়া বেগম পান চিবিয়ে বললেন, তুই কি এসব কওয়ার লাইগা ফোন দিছিস সাফি? না, আমি তো ফোন দিয়েছিলাম উজমার লয়ার জন্য। উজমার কি করুন? ওরে মাইরা ফেল। শান্ত ছাড়া বলল নাহিয়া আহমেদ। তারপর মশগুল হলেন তিনি পান চিবোতে। সুফি চমকায়, আরো একটা নিষ্পাপের প্রাণ কষ্টে জর্জরিত হবে তার বক্ষপিঞ্জর। তবে সে নিরুপায় কাতর কণ্ঠে বলল, আচ্ছা নানিমা, মাইরা ফেলতাছি ওরে। গোসল শেষে বের হয়ে ওয়াশরুম থেকে আয়ন্তিকা সামনের দিকে দৃষ্টিপাত দিয়ে হিম রূপ ধারণ করে তার শরীর। সজোরে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। সেন্স হওয়ার আগে সে অস্পষ্ট স্বরে কেঁদে উঠল যেন। আয়ন্তিকার জ্ঞান আসে বিকেল 5টার দিকে। চিনচিন মাথা ব্যথা নিয়ে সে যখন প্রথমে চোখ খুলল, ঠিক তখনই তার ডান পাশে দৃশ্যমান হয় আহানিশকে। কেমন উদ্ভান্টের ন্যায় বসেছিল তার এক হাত আঁকড়ে ধরে। চোখ দুটো ছিল রক্ত জবার মতো লাল। সকালে ফিটফাট গরনের মানুষটার এখন বর্তমান অবস্থা নাজেহাল। আয়ন্তিকা তখন সবকিছু ভুলে গোল গোল চোখে তাকিয়েছিল আহানিশের দিকে। অতঃপর বিস্ময় নিয়ে সে বলল, আপনি ঠিক আছেন অহর্নিশ ভাই? আহানিশ নড়ে চড়ে উঠল। এতক্ষণ স্ট্যাচুর ন্যায় মাথা নিচু করে নাতচানো হয়ে বসেছিল। হাতটা ছেড়ে দেয় আয়ন্তিকার, উঠে দাঁড়িয়ে পড়ে। পরিশেষে গম্ভীর কণ্ঠে বলল, আমি অলওয়েজ ঠিক থাকি, বাট তোমার কি হয়েছিল? চিৎকার দিয়ে সেন্সলেস হলে কিভাবে? কি দেখে ভয় পেয়েছিলে? আনিসের কণ্ঠস্বর শক্ত, রেগে আছে কি কোনো কারণে। উঠে দাঁড়ানোর পর একবারও ফিরে তাকায়নি সে আয়ন্তিকার দিকে। অন্যদিকে দৃষ্টিপাত স্থাপন করে কথা বলল। আয়ন্তিকা কিছু সময় আগের কথা মনে করার প্রয়াস চালায়। সে যখন ওয়াশরুম থেকে বের হলো তখন তার সামনে ছিল রক্ত। শুভ্র রঙের ফ্লোরে ছড়িয়ে থাকা রক্ত এক নির্দিষ্ট জায়গা দিয়ে। রক্তের ভয়াবহ ফোবিয়া আছে তার। লাল রঙা রক্ত দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না। হয় বমি করে নাজেহাল অবস্থা বানাবে, নতুবা সেন্সলেস হয়ে যাবে। আয়ন্তিকা নিজের চোখ জোড়া বন্ধ করে অস্পষ্ট স্বরে সে বলল, রক্ত এখানে, রক্ত ওখানে ফ্লোরে। আয়নাস ঘাড় বাঁকায় ভীত কণ্ঠফালি আওয়াজ শুনে আয়ন্তিকার একটুখানি হওয়া মুখ দেখে সে ভরকে যায়। রক্ত ফ্লোরে তাকাতে সে হতভম্ব হয়। পরবর্তীতে রাগের বসে সে নিজেকে সখানিক গালি দেয়, মন গহ্বরে। আয়ন্তিকার দিকে দৃষ্টিপাত দিয়ে খানিক এগোই। আয়ন্তিকা, লুক এট মি। আয়ন্তিকা তাকায় না, চোখ বন্ধ করে শক্ত হয়ে বসে আছে। থরথর করে কাঁপুনি দিচ্ছে। রক্তের কথা মনে পড়তেই তার খিঁচুনি ওঠে। আয়ন্তিকা, আমি কি বলেছি শুনতে পাচ্ছ না তুমি? লুক এট মি স্টুপিড। আহানিশ আয়ন্তিকার দুই বাহু স্পর্শ করে। তড়িৎ ব্রেগে বৃদ্ধ চোখ জোড়া খুলে নেয় আয়ন্তিকা। আহানিশের ধমক শুনে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই ভয়ঙ্কর মানবের মনে কি একটু দয়া মায়া নাই? এই তো আয়ন্তিকা অসুস্থ হলো, ভয় পাচ্ছে, কই একটু শান্ত কণ্ঠে কথা বলবে তা না। সে আয়ন্তিকাকে ধমক দিচ্ছে। অসভ্য লোক মনে মনে আওড়ায় কথাগুলো আয়ন্তিকা। ভীতগ্রস্ত আয়ন্তিকাকে ভাবনার সাগরে ডুবে যেতে দেখে রাগে টকবক করে বেড়ে যায়। আহানিশের এক দোষ, কেউ তার কথা না শুনলে, বেখালি হলে তখন সে রেগে যায় বড্ড। দু বাহু ছেড়ে আয়ন্তিকার তুলতুলে হাত মুঠো করে ধরে। তাৎক্ষণিকভাবে আহানিশকে কোলে তুলে নেয় আয়ন্তিকাকে। হতবাক আয়ন্তিকা চোখ জোড়া গোল গোল করে তাকিয়ে আছে সে। আহানিশ থেকে খাট থেকে নামিয়ে সামনে এগোতেই শুরু করে হয়ে যায় তার ছটফটানি। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে সে বলল, কোলে নিচ্ছেন কেন?
কই নিয়ে যাচ্ছেন? আপনি কি আমি মেরে ফেলবেন? আহানিস বিরক্তর চ শব্দটা উচ্চারিত করে। বারংবার আয়ন্তিকা কেন মরার কথাটা টেনে তুলে আনে সে ভেবে পায় না। আহানিস কঠিন কণ্ঠে বলল, কথার মাঝে অল টাইম মেরে ফেলার কথা টেনে আনো কেন আয়ন্তিকা? আমায় কি তোমার সাইরেন কিলার মনে হয়? সাইরেন কিলার কিনা জানি না, তবে আপনি যে গুন্ডা মস্তান মাফিয়া এই ধরনের লোক হবেন তা আমি নিশ্চিত অহর্নিশ ভাই। বিড়বিড় করে বলল আয়ন্তিকা অতি নিম্ন কণ্ঠে। এতটাই নিম্নস্বর আহানিসের কান পর্যন্ত পৌঁছায়নি। তাই সে প্রশ্ন করল, কি বললে? কিছু না, আপনি আমায় নামিয়ে দিন। সময় হলে দিব। কোলে তুলেছেন কেন? সামনে তাকাও। আহানিসের বলা কথাতে আয়ন্তিকার সামনে দৃষ্টিপাত দেয়। সঙ্গে সঙ্গে আবার সেই উচ্চস্বর চিৎকার দেয় সে। হিতাহিত জ্ঞান ফেলে সব ভাবনা ভুলে নিয়ে সে আঁকড়ে ধরে আহানিসের কাঁধ। মুখ গুজে নেয় তার গলায়। হুঁশে থাকলে হয়তো এই কর্মটি সে করার সে চিন্তা পর্যন্ত করতো না। আহানিসের দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনের দৃষ্টি দেয়। শুভ্র ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে লাল রং। তার রঙের টিউব হতে ভুলবশত পড়ে গিয়েছে। এটাকেই রক্ত ভেবে সেন্সলেস হয়ে বসে আছে আয়ন্তিকা। ভাবতেই অদ্ভুত লাগে। আনিস কঠিন কণ্ঠে বলল, দেখো আয়ন্তিকা, তুমি যেটাকে রক্ত ভাবছো ওইটা রক্ত নয়, রং, লাল রং। পেইন্টিং করার জন্য এই রুম থেকে নেওয়ার সময় ভুলবশত রঙের টিউব থেকে পড়ে গিয়েছে একটুখানি লাল রং। আর তুমি স্টুপিড গার্ল, রক্ত ভেবে সেন্সলেস হয়ে গিয়েছো। ডিসগাস্টিং। সঙ্গে সঙ্গে আয়ন্তিকাকে নিজের কোল থেকে নামিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে চলে যায় আহানিস। আয়ন্তিকা বোকা বোকা চাহনি লজ্জায় মাথা নুইয়ে নিল সে। কি সামান্য রঙকে রক্ত ভেবে কত বড় কাহিনী ঘটে ফেললো। শেষে কিনা সেন্সলেস হলো। তবে এতে তার কি দোষ? লাল রংটা পুরোপুরি রক্তের মতোই লাগছিল। সন্ধ্যা ঢলে শেষ হয়ে খানিকক্ষণ আগে। এখন আধার বিরাজমান চারিদিকে। কালো কুচকুচে আধারের মাঝে আজ পূর্ণিমার দেখা মিলছে পূর্ণরূপে। ফলে চারিদিকে অন্ধকার নয়, স্বচ্ছ আলোয় পরিপূর্ণ এক মধুর দৃশ্যের আবির্ভাব। আয়ন্তিকা ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছিল। বাবা মার কথা বড্ড মনে পড়ছে। পুরো সন্ধ্যাটা সে একা কাটিয়েছে। আহানিস বাইরে ছিল, একটু আগে ফিরেছে। সে এসে হন্তদন্ত হয়ে রুমে ঢুকে পড়েছে ওয়াশরুমে। কেমন অবিন্যস্ত লাগছিল তাকে দেখে। আয়ন্তিকা কিছু জিজ্ঞেস করতে নিবে সে সুযোগটা আহানিস দেয়নি। কাজ জাতীয় কিছু ভেঙে যাওয়ার শব্দে আয়ন্তিকা বাহির থেকে নিচে দৃষ্টিপাত সরিয়ে নেয়। কৌতূহল ভাবে নিয়ে পা বাড়ায় সামনের দিকে। শব্দটা আহানিসের রুম থেকে আসছে। তার এবং আহানিসের রুম আলাদা। পাশের রুমটা আহানিসের নিজের রুম থেকে বের হয়ে সে আহানিসের রুমে উকি দেয়। দরজা হালকা চাপানো। ফাঁক দিয়ে ভেতরে দেখতে নিলে ভুলবশত তার এক হাত দরজায় লেগে যায়, যার দরুন দরজা খুলে যায় পুরোপুরি। আয়ন্তিকার দৃষ্টিপাত স্তব্ধ ধারণ করে। আহানিসের দিকে সে প্রশ্নাত্মক চাহনি নিয়ে তাকিয়ে আছে। টিটেবিলে রাখা সেই চির পরিচিত রিভলভার আহানিস হাতে তুলে নিল। দাঁড়িয়ে নিজের পিঠের আঘাতগুলো ড্রেসিংয়ে করার প্রয়াস চালাচ্ছে। কিন্তু পিঠে মধ্যিখানটায় আঘাত হওয়াতে হাত এত দূর অবধি পৌঁছাচ্ছে না। ক্ষত বিক্ষত খুব গম্ভীরভাবে আয়ন্তিকা একটু শিউরে উঠল সে। তুমি এখানে? আয়ন্তিকা আহানিসের পিঠ হতে দৃষ্টি সরিয়ে নিয়ে তার চোখের দিকে তাকায়। ড্রেসিং টেবিলে আয়না দিয়ে আহানিস চেয়ে আছে তার পানে। ব্যথাতুর ভাবটা তার মুখশ্রীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভ্রুযুগল কুচকানো আহানিসের চেহারায় ভরকানো ভাবটা নেই। কিন্তু এই মুহূর্তে তার চেহারাতে এই আভাসটা প্রকাশ পাওয়ার দরকার ছিল। আয়ন্তিকা লজ্জায় ফেলে নাতুজানু হয়ে রুমে প্রবেশ করে। আহানিস শার্টলেস, গায়ে তার ছিটে ফোটা পোশাক নেই, তবে সে ট্রাউজার পরে আছে। আহানিস ফের বলল, এখানে এসেছো কেন? আয়ন্তিকা মাথা উঁচু করে ফিসেল কণ্ঠে বলল, পিঠে আঘাত পেয়েছেন কিভাবে? আর এসব কি? রিভলভার দেখিয়ে আয়ন্তিকা প্রশ্ন করল। আনিসের হাতের স্যাভলন মিশ্রিত তুলাটা পাশে রেখে দেয়। তার চোখ মুখ নীলচে আকার ধারণ করছে। এলোমেলো পায়ে এগিয়ে আসে। হুট করে সে আষ্টে পিষ্টে আঁকলে নেয় আয়ন্তিকাকে। নিজের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে নেয় আহানিস আয়ন্তিকে। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে তার আর্তনাদ ভরা শব্দ সম বের হচ্ছে। আয়ন্তিকা স্থির হয়ে দাঁড়িয়ে নাড়াচা করার শক্তিটা বোধ হয় লোপ পেয়ে গিয়েছে।
এবার সে লজ্জা পাচ্ছে না, বরঞ্চ কষ্ট পাচ্ছে। আনিসের আর্তনাদ তার কানে ভেসে আসতে তার কেমন দম আটকে আসছে। আয়ন্তিকা তার ডান হাত আলতো করে রাখে আনিসের মুক্তমান পিঠে। ধীর কণ্ঠে সে বলল, আপনি ঠিক আছেন? ঠিক নেই আমি, একটু না। আমার মেডিসিন প্রয়োজন, কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে আনিস তার সর্বভার ছেড়ে দিল আয়ন্তিকার উপর। এই বিশাল দেহের মানুষটা ভর নিতে না পেরে দু কদম পিছিয়ে যায় আয়ন্তী। জ্বর এসেছে আনিসের। ফর্সা শরীরে ছোপ ছোপ রক্তি দাগে আবির্ভূত হয়েছে। আনিসের বর্তমান ব্যবহারের জন্য আয়ন্তিকা জ্বরকে দায়ী ভাবল। আয়ন্তিকা ব্যাকুল কণ্ঠে বলল, আপনি একটু বেডে বসুন প্লিজ। আনিস তার হালকা দাড়ির আস্তরণ দিয়ে হালকাভাবে স্পর্শ করায় আয়ন্তীর ঘাড় ব্যথায় কুকড়ে উঠল শক্ত হয়ে আয়ন্তিকা। আনিস বলল, তুমি চলে যাবে তাহলে? যাব না, সত্যি বলছি, আপনি একটু বসুন। আনিসকে বেডে বসিয়ে দিয়ে আয়ন্তিকা ক্ষান্ত হয়। জ্বর আক্রান্ত শরীর নিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারে না আনিস। কোমল রূপে আস্তে ধীরে সে শুয়ে পড়ল, কিন্তু সে আয়ন্তিকাকে ছায়নি। আয়ন্তিকার ওনার এক অংশ আঁকড়ে ধরে উপর হয়ে শুয়ে পড়ে। আয়ন্তিকার দৃষ্টিপাত এবার আনিসের পিঠে ক্ষতগুলোর দিকে। ক্ষতগুলো আসলেই গভীর, মনে হচ্ছে কেউ খুব সজোরে আঘাত করছে পিঠে। ইস, কি অবস্থা! লোমকূপগুলো দাঁড়িয়ে যায় তার। কিন্তু আনিসের এ অবস্থা হলো কি করে? আয়ন্তিকা সর্বপ্রথম পাশে রাখা তুলো হাতে নিয়ে তাতে কিছুটা স্যাপলো নিয়ে নেন। ক্ষততে আস্তে ধীরে লাগিয়ে দিতে থাকে। অদ্ভুত হলেও সত্যি তার এখন কোনো রূপ জড়তা কাজ করছে না। ওর সমস্ত ধ্যান এখন আহানিসের ক্ষতর দিকে। বিন্দুখানেক কষ্ট অনুভূত হচ্ছে। আহানিস বড্ড অবাক হয় আয়ন্তিকার স্পর্শে। জ্বর হলো সজাগ সে। এতটুকু সামান্য জ্বর তাকে কাবু করার মতো অধিকার নেয়নি। ভীতু আয়ন্তী স্পর্শ আহানিসের ঠিক হজম করতে পারছে না। এমনিতেই তো 100 হাত দূরে থাকে, তবে আজ আয়ন্তিকা সাহস জুগিয়ে বলল, আপনি কি কোনো গুন্ডা মস্তান অহর্নিশ ভাই? রিভলভার কেন আপনার কাছে? এই আঘাত কিভাবে পেলেন? আনিস জাগ্রত ছিল। এই প্রশ্নটায় সে চমকালো। দৃষ্টি বাঁকিয়ে সে সোফার দিকে তাকাতে দেখে রিভলভার। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে পড়ল, উফ শিট। চোখ বন্ধ করে নিল সে। এতটা কেয়ারলেস কিভাবে হলো আহানিস? আয়ন্তিকার চিন্তা ভাবনায় নিজের ভেতর লুকিয়ে রাখা কথাটা সে বুঝি এবার আর গুপ্ত করতে পারবে না। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে বলল, আমি কোনো গুন্ডা মাস্তান না আয়ন্তিকা, আমি পলিটিক্স করি। সবে মাত্র চোখের পাতা এক করছিল আয়ন্তিকা, সঙ্গে সঙ্গে শুভ্র সকালে এক ফালি রশ্মি এসে তার মুখশ্রীর উপর প্রতিফলিত হয়। চোখ মুখ কুচকে নিয়ে সে শটান হয়ে বসে। ঘাড়ে চিনচিন ব্যথা করছে তার। ডান দিকে তাকে বেডের মাঝখানে ঘুমে থাকা আহানিসের দিকে দৃষ্টিপাত স্থাপন করে সে। আহানিস বে করে ঘুমাচ্ছে। সন্তপনে আয়ন্তিকা তার এক হাত আহানিসের কপালে রাখে। জ্বর নেই দেখে স্বস্তির শ্বাস ত্যাগ করে সে। কাল সারা রাত বসে আহানিসের মাথায় জলপট্টি দিয়েছে আয়ন্তিকা। আর মোড়া ভেঙে বেড থেকে পা নামানোর পর উঠতে নিলেই আয়ন্তিকা তার কোমল হাত কারোর শক্তপোক্ত স্পর্শ অনুভব করে। চটজলদি পিছনে তাকায় সে। আনিস তার চোখ জোড়া খুলে দিয়ে তার দিকে তাকিয়ে আছে। আয়ন্তিকা আমতা আমতা করে বলল, কিছু বলবেন? কিছু চাই আপনার? আনিস ছোট্ট করে প্রত্যুত্তর করে। আয়ন্তিকা একরাশ অস্বস্তি নিয়ে বলল, তাহলে হাত ধরে আছেন কেন? আপনি ঘুমান, আপনার রেস্টের প্রয়োজন। তোমারও রেস্টের প্রয়োজন আয়ন্তিকা। সারা রাত জেগেছিলে, এখন একটু ঘুমাও। আয়ন্তিকা কিছুক্ষণ নিঃশব্দ পানে তাকিয়ে থাকে আহানিসের দিকে। এই লোক জানলো কিভাবে সে সারা রাত জেগেছিল? কি হলো? আহানিসের করা পাল্টা প্রশ্নে আয়ন্তিকা বিব্রতের মধ্যখানে পড়ে যায়। তার ঘুম পাচ্ছে খুব বেশি, তবে সে এখন ঘুমাতে চায় না। আহানিসের পাশে ঘুমালে সে অস্বস্তিতে কুপকাত হয়ে যাবে। তার আরো সময় প্রয়োজন। প্রতিদিন সে সত্যের মুখোমুখি হচ্ছে তা হজম করতে তার একটু দীর্ঘ সময় প্রয়োজন। আয়ন্তিকাকে ভাবনার মাঝে মত্ত দেখে আহানিস ভ্রু কুঁচকে নেয়। এই মেয়ে এত কিভাবে? কিছুক্ষণ পরই ভাবনার মাঝে মগ্ন হয়ে যায়। কথার মাঝে সে হারিয়ে যায় ভাবনার সাম্রাজ্যে।
দাঁতে দাঁত চেপে রাগ নির্মূল করার প্রয়াস চালায় আহানিস। আয়ন্তিকা এক হাত ধরে টান মেরে সে বেড়ে শুয়ে দেয়। তার বাম পাশটায় আয়ন্তিকা হতভম্ব উঠে যেতে নিলে আহানিস তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। ধমকের স্বরে সে বলল, ছটফট করেছো তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। মাইন্ড ইট। ঘুমাতে বলেছি, ঘুমাও। বেশি দাপাদাপি করলে 13 তলা থেকে ফেলে দিব। আহানিসের ধমকানি কাতরতায় জর্জরিত করে নেয় আয়ন্তিকার ছোট্ট মন গহীন। সে চুপসে যায়, কান্না পাচ্ছে তার। আহানিসকে পৃথিবীর সব থেকে খারাপ লোক উপাধিটা দেওয়ার বড্ড ইচ্ছা জাগছে তার হৃদ মহল হতে। ফালি ফালি অস্বস্তি নিয়ে সে চেষ্টা করে ঘুমানোর, কিন্তু এই ঘুমটা না বোধহয় আর হবে না। আনিস এইভাবে আষ্টে পিষ্টে তাকে ধরে রাখলে কিছু সময় বাদে দেখা যেতে পারে শ্বাস রুখে আসছে তার। কড়া রোদ্দুরে আস্তরণ চারিদিকে তপ্ত শ্বাস ফেলে আয়ন্তিকার গাড়ি কালো কাজ ভেদ করে বাহিরে দৃষ্টিপাত দেয়। ঢাকা শহরটা এর আগে বহুবার সে দেখেছে। অনেকবারই আসা হয়েছে এই ধুলোমাখা শহরে, ছোট মামার বাসায় নয়তো বড় মামার বাসায়। আর্নিয়া আপুর সাথে ঘুরে বেরিয়ে আয়ন্তী ঢাকার অলিগলি অব্দি। তবে আজ প্রথম আহানিসের সাথে ঢাকা শহরে অজানা পথের দিকে বেরিয়েছে। বাইরে থেকে নিজের দৃষ্টি সরায় আয়ন্তিকা। ঘুম থেকে ওঠার পরপরই আহানিস তাকে তাড়া দিয়েছে বাইরে যাবে বলে। চটপট কোনো রকম শাওয়ার নিয়ে সে রেডি হয়ে নিয়েছে। বাঁকা চোখে আহানিসের দিকে তাকাতেই দৃষ্টিমান হয় আহানিসের সুদর্শন মুখশ্রী। গোলাপি ফর্সা মুখশ্রীতে এসির মাঝেও ঘামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। গোলাপি ঠোঁটজোড়া লাল রূপ ধারণ করছে। আয়ন্তিকার ঠোঁট যুগল প্রসারিত করে। কোমল কণ্ঠে সে বলল, অহর্নিশ ভাই, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আয়নিস বাইরে হতে দৃষ্টিপাত ছড়ায়। শার্টের হাতা দিকে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে নিয়ে সে গম্ভীর কণ্ঠে বলল, গেলেই দেখতে পাবে। অস্থিরতার কি আছে? পংশুট করে নেয় মুখ আয়ন্তিকা। তেরালো বললে এমন কি হতো? গাল ফুলিয়ে সে বসে রইল দীর্ঘক্ষণ একই স্থানে বসে থাকতে তার ভালো লাগছে না। তার উপর আধা ঘন্টা ধরে জ্যাম লেগে রয়েছে, যা প্রচন্ড বিরক্তকর। অবশেষে জ্যাম ছুটল। শো শো করে বাতাসের বেগে গাড়ি চলতে শুরু করে। কিছু সময় বাদে গাড়ি এসে থামে একটা শপিং মলের সামনে। আয়ন্তিকা হা করে তাকিয়ে আছে। বাইরে এই সুন্দর দৃশ্য সে আগে কখনো দেখেনি। অন্য জায়গাগুলোতেও ঘোর লাগা হলেও এই জায়গাটা নতুন লাগছে তার কাছে। শফি উসমার লাশটা একটা বস্তায় ভরে নেয়। মাটিতে ছড়িয়ে ছিটে থাকা রক্তগুলো সে তার সহকারীকে নির্দেশ দেয় পরিষ্কার করতে। তার মুখটা শুকিয়ে একটুখানি হয়ে আছে। জীবনে অনেক খুন করছে, কিন্তু উসমাকে মারতে গিয়ে তার প্রথমবারের মতো হাত কাঁপছে। উসমার নিষ্পাপ চেহারা তাকে বারংবার থামিয়ে দিয়েছিল তার কর্ম সম্পূর্ণ করা হতে। শফির চোখে কার্নিশ হতে জমা পানিটুকু মুছে নিয়ে পকেট থেকে ফোন বের করে সে কল দেয় নাহিয়া আহমেদকে। 2-3 বার রিং হওয়ার পরই রিসিভ করলেন তিনি। শফির ধরা কণ্ঠে বলল, নানিমা, উজমারে মাইরা ফেলছি, লাশ কই হালুম? নাহিয়া আহমেদ নিজের চেহারায় কিছু সময়ের জন্য ভাবনার ভাবটা ফুটিয়ে তোলে। অতঃপর তিনি বললেন, ঢাকায় লইয়াছে সেরির লাশ, অহর্নিশের ঘরের সামনে ফালাই থুইবি। আচ্ছা। শফি ফোন কেটে দেয়। শেষবারের মতো উজমার লাশের দিকে তাকিয়ে একজনকে ইশারা করে এই লাশটাকে গাড়িতে তুলতে। অতঃপর তাড়াহুড়া করে সে চলে যায় ওয়াশরুমের দিকে। কান্না পাচ্ছে তার। এখন না কাঁদলে চলবে না একদম। আয়ন্তিকাকে সামনে রেখে একের পর এক ড্রেস দেখছে আর ছুঁড়ে ফেলছে আহানিস। একটা ড্রেসও মনের মতো লাগছে না তার। আয়ন্তিকা পোকার মতো চাহনি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। এখানে যে তার পোশাক কিনতে আনা হয়েছে তা এতক্ষণে সে নিশ্চিত হয়ে গেছে, কিন্তু এইসব কি করছে এই ভয়ঙ্কর মানব? সে যে বিরক্তির সিনেমা পার করে ফেলেছে তা কি দেখতে পারছে না আহানিস? আয়ন্তিকা শেষে চুপ থাকতে না পেরে বেকুল হয়ে বলল, আর কতক্ষণ? আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, পা ব্যথা করছে। আনিস চোখ বাঁকিয়ে একবার আয়ন্তিকার দিকে দৃষ্টি দিয়ে বলল, পিছে বসার জায়গা আছে আয়ন্তিকা? লুক, ওখানে বসো। আপনি একটা ড্রেস দেখছেন আর ছোড়াছুড়ি করছেন কেন? শুধু শুধু তাদের কাজ বাড়িয়ে দিচ্ছেন। যদি দোকানের মালিক দেখে তাহলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আয়ন্তিকা ধৈর্য হারা হয়ে হরহর করে বলল,
সে নিজেও জানে না কি বলেছে মাত্র। তবে পরবর্তীতে খেয়াল হওয়ার পর নিজের থতমত খায়। আনিসের দিকে দৃষ্টিপাত দিয়ে দেখে তিনি এক ভ্রু করে তাকিয়ে আছে। আনিস প্রশ্নোত্তর কণ্ঠে বলল, আমি নিজেকে নিজের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? লাইক সিরিয়াসলি? আয়ন্তিকা বেকুব বনে যায়, চোখ গোল গোল করে জিজ্ঞেস করে, মানে? এটা আমার দোকান, এই শপিং মলের 3rd ফ্লোর আমার। গম্ভীর কণ্ঠস্বর ফের। আয়ন্তিকা বিস্ফোরিত নয়নে তাকায়। আর কত চমক অপেক্ষা করছে তার জন্য। নিজেকে ধাতস্থ করে সে এবার সবকিছু ক্লিয়ার হয় তার কাছে। ড্রেস মাটিতে ছুঁড়ে ফেলার পরও দোকানের কর্মকর্তা এর জন্যই আনিসকে কিচ্ছু বলছে না। তাহলে নাতুজানু হয়ে থাকাকালীন কারোর চিৎকার ভেসে আসে আয়ন্তিকার কানে। মাথা তুলে দেখে একজন মেয়ে আনিসকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে প্রফুল্লতার চাপ। মেয়েটা হেসে পড়ল। অহর্নিশ বেবি, তুমি এখানে? কতদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। তুরান বলল তুমি নাকি গ্রামে গিয়েছিলে, কবে ফিরলে? আনিস প্রত্যুত্তর করে না, বরং মেয়েটা তার থেকে ছিটকে দূরে সরে দেয়। চোখ মুখে স্পষ্ট তার শত বিরক্তিকর আভাস। বিরক্তি কণ্ঠে ও বলল, লারা, এসব কি? পাবলিক প্লেসে এভাবে জড়িয়ে ধরিস কেন? লারা চোখ মুখ ছোট করে বলল, এভাবে বলছো কেন বেবি? এমন তো না যে পাবলিক প্লেসে আগে আমি তোমায় কখনো জড়িয়ে ধরিনি। অহর্নিশ কথার ধরন পাল্টে বলল, এখানে কি তোমার? তোমার সাথে দেখা করতে এসেছি। আয়ন্তিকা সবকিছুর মাঝে নীরব দর্শক। লারা নামক মেয়েটা অতিরিক্ত ন্যাকামি তার কেন যেন ভালো লাগছে না। আনিস পেছনে ফিরে তাকিয়ে তাকে হাতের ইশারায় ডাক দেয়। পায়ের বেগ বাড়িয়ে তাদের দুজনের মাঝে উপস্থিত হতেই লারা আয়ন্তিকার দিকে তাকিয়ে বলল, এই মেয়েটা কে অহর্নিশ? মাই ওয়াইফ সাইরিশ আয়ন্তিকা। আয়ন্তিকা আর চোখে তাকায় আনিসের দিকে। মাই ওয়াইফ শব্দটা যখন আনিস তার অধৈর্যকল দিয়ে উচ্চারিত করলো, তখন এক হিম ভালো লাগার তার মধ্যে বয়ে গিয়েছে। তা কেন হলো জানা নেই, জানতে চায় না আয়ন্তিকা। শুধু এই অনুভূতিটা তার কাছে সবচেয়ে মূল্যবান মনে হলো। লারার মুখটা চুপসানো আহত কণ্ঠে সে বলল, তো তুমি বিয়ে করেছো? হ্যাঁ, অফিস থেকে ছুটি নিয়ে 12 তারিখ গ্রামে গিয়েছিলাম, সেদিনই বিয়ে হয়েছে আমার। লারা আর কিছু বলল না মুখে। আসছি বলেই দ্রুত পায়ে বেরিয়ে পড়ল কাচের দরজা টেনে নিয়ে। আনিস তপ্তশ্বাস ফেলে আয়ন্তিকার দিকে দৃষ্টি দিয়ে সে বলল, আসো এদিকে। মাথা নাড়ে আন্টি আনিসের পেছনে সামনে এগিয়ে যায়। কিছু ড্রেস পছন্দ করে প্যাকিং করে নিয়ে আনিস তার হাত শক্ত করে ধরে বেরিয়ে যায় শপিং মল থেকে। তবে সবচেয়ে উদ্ভটকর ব্যাপার হচ্ছে এবার আন্টির মাঝে কোনো অস্বস্তি কাজ করছে না। আনিস তার হাত স্পর্শ করতে সাইরকে ঘুম পাড়িয়ে বেড থেকে উঠে দাঁড়ায় আর্নিয়া। টেবিল থেকে সাইলেন্ট করা ফোন হঠাৎ কেঁপে উঠল। সেদিকে দৃষ্টি দিয়ে আর্নিয়া ফোন হাতে তুলে নেয়। আননোন নাম্বার। ফোন রিসিভ করার পর পরপাশ থেকে ভারী কণ্ঠে আগন্তুক বলল, ভাইয়ের বিয়ে দিয়ে দিয়েছিস তাহলে? কণ্ঠস্বরটা শোনা মাত্রই আর্নিয়া রেগে যায়। রেগে সে চেঁচিয়ে বলল, আফিম, তোমাকে বলেছি না আমায় কল দেবে না? অয়ন্তিকার সাথে কেন বিয়ে দিলি তোরা ওর? বলতে বাধ্য নই। আফিম রাগে কচকচ করে সে চিবিয়ে বলল, আমাদের মাঝে আয়ন্তিকাকে এনে ভালো করিসনি। ওর যদি কিছু হয় কেটে টুকরো টুকরো করে ফেলে দেব। তোর পাগল ভাইকে মনে রাখিস। টুটটুট করে ফোন কেটে যেতেই আর্নিয়া ফোন ফ্লোরে ছুঁড়ে মারে। রাগে কপালের রগ শাড়ি আকারে ফুটে উঠেছে। তীব্র ঘৃণা চেপেছে আয়ন্তিকার প্রতি তার। আজ এই পরিস্থিতি আসতো না যদি না আয়ন্তিকা মাঝখান থেকে উজমাকে দেখে নিত। নির্দিষ্ট এক রাস্তা ধরে হাঁটছে আনিস আর আয়ন্তিকা। গাড়ি তাদের মাঝপথে নষ্ট হয়ে গেছে। আনিস উবার ডাকতে চাইলে তাতে ঘোর আপত্তি জানায় আয়ন্তিকা। তার গাড়িতে উঠতে ইচ্ছে করছে না, হেঁটে যেতে চায়। শোনার পর আনিস আর বিশেষ করে তর্কে জড়ায়নি। তাছাড়া এই রাস্তা হতে বাসা এত দূরে না বলে হেঁটে যাওয়ার সিদ্ধান্তটা বরবাদ রাখে আনিস। আয়ন্তিকা কিছু দূর যেতে ইটের সাথে অসাবধানতাবশত তার পা বেঁচে পড়ে যেতে নিলেই হুড়মুড়িয়ে আনিস তার কোমল হাত আঁকড়ে ধরে। সে রাগ নিয়ে বলল, দেখে চলতে পারো না? দৃষ্টি কই থাকে? এখন যদি পড়ে যেতে তাহলে আঘাতপ্রাপ্ত কে হতো? স্টুপিড।
মুখশ্রী ছোট করে নেয় আয়ন্তিকা। সোজা হয়ে সঠিকভাবে দাঁড়ানোর পর সে বলল, খেয়াল করিনি, ইটের টুকরো। আহানিশ কঠিন চোখে তাকিয়ে আয়ন্তিকার হাত আঁকড়ে ধরে। সামনে এগিয়ে যেতেই বিকট আওয়াজ কানে ভেসে আসে। আওয়াজটা ঠিক কিসের হতে পারে তাদের দুজনের মধ্যে কেউ বুঝতে পারছে না। কিছু সময় পর একটা গড়ি ধরে কয়েকজন লোক দৌড়ে আসে। তাদের থেকে আয়নিশ চোখ মুখ চিন্তার সাপ ফুটে ওঠে। সে চিন্তা নয়নে আয়ন্তিকার দিকে তাকায়। আয়ন্তিকার প্রশ্নতীর চাহনি কি হচ্ছে তা বোধগম্য হচ্ছে না তার। আয়নিশ আয়ন্তিকার ডান হাতটা শক্ত করে মুঠো করে নিল, বলল, ওড়না দিয়ে পুরো চেহারা ঢেকে নিতে। আয়ন্তিকা বিনা বাক্যে তাই করলো, কিন্তু শেষ পর্যায়ে সে তার উত্তেজনা থামাতে পারল না। আয়ন্তিকা চিন্তিত কণ্ঠে বলল, বাসায় যাবেন না? এখানে দাঁড়িয়ে আছেন কেন? আয়নিশ ঘাড় বাঁকিয়ে পূর্ণ দৃষ্টিপাত আয়ন্তিকা দিয়ে প্রত্যুত্তরে বলল, যাব। অতঃপর সে ফের সামনে তাকায়। কয়েকজন ছেলে এগিয়ে আসছে, তাদের মুখটা বিষণ্ণ। এই বিষণ্ণটা দেখে আয়নিশ ধরে নিল কিছু একটা হয়েছে। এই ছেলেগুলো তার সাথেই কাজ করে। রাজনীতিতে সে কঠোর পরিশ্রম করছে, দিনরাত খাটুনি দিয়ে এর পেছনে নিজ পছন্দের পেশা হিসেবে রাজনীতি করাকে বেছে নিয়েছে আহানিশ। ছাত্র জীবন থেকে সে পলিটিক্সের সাথে জড়িত, যার কারণে এখন অনেক মন্ত্রী এমপিদের কাছে পলিটিশিয়ান হিসেবে পরিচিত। কিন্তু দিন এনে দিন খাওয়া অসহায় মানুষদের কাছে আহানিশ তাদের ম্যাজিক্যাল ম্যান। তাদের বিপদের সময় ঠাঁই নেওয়ার আশ্রয়স্থল আহানিশ। দিনরাত না খেয়ে থাকা মানুষের এক মুঠো ভাতের আশায় আহানিশ। ছেলেদের মধ্যে হতে নাহিদ নামক একজন এগিয়ে আসে আহানিশের সন্নিকটে। বাকির একটু ব্যবধান রেখে দূরে দাঁড়িয়ে আছে। আহানিশ আয়ন্তিকাকে ইশারা করে বলল একটু দূরে গিয়ে দাঁড়াতে। আয়ন্তিকা একবার আহানিশের দিকে তাকিয়ে একটু পেছনের দিকে চলে যায়। তপ্ত শ্বাস ফেলে পূর্ণমান দৃষ্টি দেয় সে আকাশের দিকে। নাহিদ এগিয়ে এসে মলিন কণ্ঠে বলল, ভাই, মাসুদের লোকেরা আমাদের দলে 4-5 জন লোককে মেরে হাত পা ভেঙে ফেলেছে। আয়েশের চোখ মুখ শক্ত হয়ে যায়, কঠিনতা ছেপে যায় তার সর্বমুখশ্রীতে। শক্ত কণ্ঠে বলল, কেন মেরেছে? ভাই, আগের সপ্তাহে আপনি যে মাসুদের থাপ্পড় মারেছিলেন না, সে এক রিক্সাওয়ালাকে মারছিল দেখে তার প্রতিশোধ নিচ্ছে। আনিশ রাগান্বিত তীর্যক চাউনি মাটির দিকে দেয়। নিশ্চুপ থেকে প্যাকেট থেকে মানি ব্যাগ বের করে বেশ কিছু টাকা সে নারীদের হাতে দিয়ে দেয়। রাগ দমন করার প্রশ্রয় চালিয়ে সে বলল, ওদের চিকিৎসা যাতে ভালো মতো হয় খেয়াল রাখিস। আমি সন্ধ্যায় ওদেরকে দেখতে আসবো। আচ্ছা ভাই। সবাই চলে যেতেই আনিশ পেছনে ঘুরে তৎক্ষণাৎ আয়ন্তিকার ঘামার্ত মুখটা তার দৃষ্টি স্থির করে নেয়। শুকনো ঢোক গিরে সে সামনে আগায়। আয়ন্তিকা সামনে এসে পদচরণ থামিয়ে বলল, চলো। আয়ন্তিকা অধৈর্যকল প্রসারিত করে শ্বাস টেনে বলল, ওরা কারা ছিল? ওরা আমার দলের লোক। পলিটিক্স করি, তার সাথে ওরা আমাকে সাহায্য করে। হো। ছোট্ট করে প্রত্যুত্তর করে আয়ন্তিকা থেমে থাকা পায়ের পদচরণ শুরু করলো। আনিশ আসে আয়ন্তিকার পেছন পেছন। ক্ষণের মাঝেই তারা তাদের অ্যাপার্টমেন্টের কাছে এসে পড়ে। লিফটে উঠে 13 তলায় এসে নিজেদের ফ্ল্যাটে এসে পড়ল। আয়ন্তিকার ফ্ল্যাট এসে নিজের রুমে যেতে নিলে পেছন থেকে তার কর্ণগোচর হয় গম্ভীর কণ্ঠস্বর। আনিশের হাতের ব্যাগগুলো সোফায় রেখে বলল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমরা লাঞ্চ করে মিরপুর যাব। আম্মু তোমাকে দেখতে চাচ্ছেন। আয়ন্তিকা চমকে আনিশের দিকে তাকায়। খুশিতে সে আপ্লুত। মাথা নেড়ে সে হ্যাঁ বলল ইশারায়। রুমে এসে হাতের শপিং ব্যাগগুলো রেখে মুচকি হাসি দিল। মামির বাসায় গেলে এই বাসাতে ভুলেও সে আসবে না, থাকবে না এই ভয়ঙ্কর মানবের সাথে। এতটা সময় নিয়ে সে চুপ থাকতে পারবে না। মামির বাসায় গেলে ইমোশনাল ব্ল্যাকমেল করে হলেও আয়ন্তি এই বাসাতে থেকে যাবে। যা করার করুক আহানিশ। অতিষ্ঠ গরমে পুনরায় গোসল করে আয়ন্তিকা। এবার যেন খারাপ লাগাটা একটু কমেছে, শান্তি মিলছে মন গহিনে। ভেজা চুলগুলো আলতো করে টাওয়েল দিয়ে মুছে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। জামার চেনটা খোলা, পিঠের দিকে একদম মাঝখান থেকে শুরু করে এই চেন, তাই সে লাগাতে পারছে না। চিন্তার সাগরে যখন সে ডুবো প্রায়, তখন বেশ জোরে সোরে কিছু পড়ার শব্দ কানে এলো তার। ড্রেসিং টেবিলে আয়না দিয়েই পেছনে দৃষ্টিপাত দেয় আয়ন্তিকা। সঙ্গে সঙ্গে স্তম্ভিত হলো। পেছনের দিকটা আনিশ দাঁড়িয়ে দরজার কাছে।
চোখ জোড়া স্বাভাবিকের ন্যায় একটু বড় বড় করে সে তাকিয়ে আছে আয়ন্তিকার দিকে। আনিসের থেকে কিছুটা দূরে পড়ে আছে তার ফোন। আয়ন্তিকা নুয়ে যায়, ড্রেসিং টেবিল থেকে সরে গিয়ে দরজার সাথে মিশে দাঁড়ায়। পরিশেষে বহু চেষ্টা করে সে পিঠের মধ্যখানে থাকা চেইনটা লাগাতে সক্ষম হয়। প্রশান্তিমূলক শ্বাস ছাড়ল। তার অস্বস্তি হচ্ছে, লজ্জা গ্রাস করছে তাকে তীব্রতরভাবে। যদি শুরুর দিকে একটু মনোযোগী হওয়ার চেষ্টা করত তাহলে তাকে নিশ্চিত এই বেসামাল পরিস্থিতিতে পড়তে হতো না। আনিসের দৃষ্টিচক্র করে তার থতমত রূপটি চেয়ার টেনে নিজের স্বাভাবিকতা গাম্ভীর্যপূর্ণ ভাবটি আনিস গম্ভীর কণ্ঠে বলল, তৈরি হয়ে নিচে আসো জলদি। আয়ন্তিকা মাথা উঁচু করে চেরা দৃষ্টিতে আচ্ছা বলল। তবে আনিস আয়ন্তিকার উত্তরে অপেক্ষা না করে হনহনিয়ে বেরিয়ে গেছে রুম থেকে খানিকক্ষণ আগে। যাওয়ার আগে দরজার শব্দ করে লাগিয়ে যায়। কাঁপুনি দিয়ে সেদিকে দৃষ্টিপাত স্থাপন করলো আয়ন্তিকা। ফ্লোরে থাকাতে দৃশ্যমান হয় আনিসের ব্যাটারি আলাদা হওয়া ফোনটা। নিতে যেই ব্যক্তি ভুলে গেছে ফোনটা তা বোধগম্য হলো তার। পরবর্তীতে চোখ মুখ কুঁচকে নিল সে। বিড়বিড় করে মুখ বিবৃতি করে বলল, এই লোক এত গম্ভীর কেন? সারাক্ষণ তেতো কণ্ঠে কথা বলে, অদ্ভুত। আমার সাথে কেন আর তার এই ব্যবহার? দোষটা কি আমার? আয়ন্তিকা ব্যস্ত হয়ে পড়ল চুলের মাঝখানে চিরুনির ছোঁয়া দিতে। হাঁটু অব্দি লম্বা চুলগুলো সে আস্তে ধীরে পাটি রূপ ধারণ করতে লাগলো। চোখে মুখে এটে সেটে আছে সখানেক বিরক্তি ভাব। দরজা হতে সরে দাঁড়ায় আনিস। সে যায়নি, দরজার ওপাশে দাঁড়িয়েছিল। আয়ন্তিকার কথা শুনে মৃদু হাসি দেয়। হাসিটা ছিল একটু অদ্ভুত। সে অদ্ভুত হাসি দেখে প্রকৃতি নিশ্চিত আনিসের গালগল করছে। এই মানব কেন তার ভেতরে এত রহস্য নিয়ে ঘোরে তার জন্য। লাঞ্চ করে বেরিয়ে পড়ল মিরপুরের উদ্দেশ্যে আয়ন্তিকা আনিস। 1.5 ঘন্টা বাদেই পৌঁছে যায় তারা তাদের কাঙ্ক্ষিত জায়গাতে। গাড়ি থেকে নেমে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে আয়ন্তিকা। তার চোখ মুখ দেখা যাচ্ছে না। আর আনিস তাকে হিজাব পরে মাস্ক পরতে বলছে। মাস্ক পরার কারণে বিরক্তির সীমায় শেষ নেই আয়ন্তিকার। এই গরমে হিজাব, তার উপর মাস্ক, দুটো হজম করা কষ্টকর। অভ্যাস নেই তার। আনিস গাড়ি পার্ক করে এসে আয়ন্তিকার পাশে দাঁড়িয়ে পড়ল। চলো। ব্যাস এতটুকুই। খুব অল্প শব্দ ব্যবহার করে কথা বলল আনিস। আয়ন্তিকা ভেবেই নিয়েছে আনিস ইন্ট্রোভার্ট। অবশেষে তার কপালে একজন ইন্ট্রোভার্ট জুটল। ভাবতেই দুঃখে মন জর্জরিত হচ্ছে। বাসার ভেতরে প্রবেশ করা মাত্রই মামি এক প্রকার দৌড়ে আসলেন। সাথে আসলো মা সাহির। নানুর পেছন পেছন সে ছোট্ট পায়ে এগিয়ে আসছে। মামি এসেই আয়ন্তিকাকে জড়িয়ে ধরলেন। কোমল কণ্ঠে তিনি বললেন, কেমন আছিস আয়ু? ভালো মামি, তুমি কেমন আছো? এই তো আছি, তোদের ছাড়া ভালো থাকা যায়? আর্নি আপু, মামা কই তারা? তোর মামা তো অফিসে। অহর্নিশকে কতবার সে বলে একটু অফিসে বসতে, এই ছেলে তা শুনলে তো বাবার উপর চাপ দেয় শুধু। আর আর্নিয়া রুমে মাথা ব্যথা করছে নাকি, তাই ঘুমাচ্ছে। আনিস তার মায়ের কথা সম্পূর্ণ হতে সরু রাস্তা দিয়ে কেটে পড়ে। তার কাছে ভালো লাগছে না এসব অযৌক্তিক কথা। মাথা ব্যথা করছে। এখন না ঘুমালে তার পুরো দিনের শিডিউল বিগড়ে যাবে। আনিস চলে যেতেই তার মা অহনা ইফাত মুখ কুচকে নিলেন। ছেলের এই স্বভাবটা বড্ড অপছন্দ তার। তিনি কাতর কণ্ঠে বললেন, দেখলি আয়ু, কতদিন পর এসেছে, মায়ের সাথে একটু কথা বলবে তা না, তিনি চোরের মতো চলে গেলেন। আয়ন্তিকা বুঝলো অহনা কষ্ট পেয়েছে, তাই সে আলতো হেসে বলল, তার হয়তো ক্লান্ত লাগছে মামি, তাই চলে গেছে। আমাকে একটু পানি দাও না, তৃষ্ণা পেয়েছে। আয় ভেতরে। ইস, এতক্ষণ দরজায় দাঁড় করিয়ে রেখেছি। সাইরকে কোলে নিয়ে মামির সাথে ভেতরে চলে যায় আয়ন্তিকা। সাইর আর্নিয়ার ছেলে। সাইরের বাবা নেই। আর্নিয়ার স্বামী আফিম, তাদের দুজনের মাঝে ডিভোর্স হয়েছে। 1 বছর হবে। কি কারণে ডিভোর্স হলো এই কারণটা কারোই জানানি। জানার চেষ্টা করলে আর্নিয়া কখনো বলতো না, চেপে যেত। তাই পরবর্তীতে কেউ কিছু জানার চেষ্টা করেনি। তবে আর্নিয়া বলেছিল আফিম পরকীয়াতে আসক্ত, মারধর করে তাকে, তাই এই পন্থা অবলম্বন করা। মামির সাথে সময় কাটিয়ে সাইরকে ঘুম পাড়িয়ে রেখে আয়ন্তিকা রুমে আসে।
প্রতিবার এসে যে রুমে থাকতো এবার সেই রুমে থাকার জো নেই। এবার থাকতে হবে তাকে আহানিসের সাথে। আহানিসের সাথে কিভাবে এক রুমে থাকবে আন্টিকা তা ভাবতে নিলে গলা শুকিয়ে আসে। আহানিসের রুমের সামনে এসে দরজা হালকা ধাক্কা দিতে খুলে যায়। রুমটা হালকা অন্ধকার, পর্দা টানানো জানালায়। আন্টিকা রুমে প্রবেশ করার দরজা আগের মতো হালকা মতন চাপিয়ে দেয়। বেডে শটান হয়ে শুয়ে থাকা আহানিসের দিকে তার দৃষ্টিপাত আবদ্ধ হয়। আহানিস বারংবার এপাশ ওপাশ করছে তো মাঝখানে মাথা চেপে ধরে চোখ মুখ কুচকে নিচ্ছে। আন্টিকা ইতস্তত বোধ করে পড়ল। আপনি ঠিক আছেন? জেগেছিল আহানিস। তীব্র মাথা ব্যথায় ঘুম আসছে না। চোখ খুলে সামনে তাকায় সে। আন্টিকা ইতস্তত চাউনি তার চোখে এসে বেঁধে আহানিস পড়ল, আমি ঠিক আছি। আন্তিকার মন মানল না। অনুমান স্বরূপ সে এবার মিনমিন ছুড়ে বলল, আপনার কি মাথা ব্যথা করছে? হ্যাঁ একটু। মিথ্যা বলতে গিয়ে গলা আটকে আসে তার। আনিস নিম্ন কণ্ঠে সত্যতা বলে চুপ হয়ে যায়। চোখ ফের বন্ধ করে নেয়। আন্তিকা লজ্জা ভয় সবকিছু ফেলে বেডের দিকে এগিয়ে যায়। আনিসের মাথার পাশে বসে চিকন আঙুলের অধিকারী তার কোমল হাতটা সন্তপর্ণ রেখে দেয় আহানিসের কপালে। আস্তে ধীরে মেসেজ করে দিতে থাকে। আনিস চটজলদি চোখ খুলে আন্তিকাকে নিজের পাশে বসে থাকতে দেখে অবাক হয়। তার থেকে আরো বেশি চমকে যায় আন্তিকার হাত তার কপালে দেখে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই উচ্চারিত করল না। চোখ বন্ধ করে নেয় ফের সে। মনে মনে বড্ড প্রশান্তি অনুভূতি হয় তার। আন্তিকা কি তবে তাকে মেনে নিতে শুরু করছে? আন্তিকার গ্রামে আগে কখনো বাল্যবিবাহ হয়নি কারোর। একমাত্র তার পরিবারেরই 18 বছর নিচে 14 বা 15 বছর বয়সের মেয়েদের বিয়ে হয়েছে। আন্তিকার গ্রামে 18 বছরের নিচে কারোর বিয়ে হয়নি বলে সে ভেবে নিয়েছিল হয়তোবা কখনো কারোর 18 বছরের নিচে বিয়ে হয় না। এরই পরিপ্রেক্ষিতে সেদিন মাহিন স্যারকে বলেছিল 15 বছর বয়সে কারোর বিয়ে হয় শুনছো কিনা। কিন্তু ক্ষণমাত্র আর্নিয়ার কথা শুনে সে স্তম্ভিত। 15 বছর তো দূরে, এখন 9-10 বছরের অহরহ বিয়ে হচ্ছে। বাল্যবিবাহ অনেক আগে থেকে হয়ে আসছে এই সমাজে। এতে আন্তিকার চোয়াল ঝুলিয়ে হা করে তাকিয়ে আছে আর্নিয়ার দিকে দৃষ্টি দিয়ে। আর্নিয়া আলতো হাসে ও জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? এত অল্প বয়সে কেন বিয়ে হয় আপু? অনেকে নিজেদের মেয়ের ভরণ পোষণ চালাতে পারে না বলে। তো অনেকে মনে করে মেয়েদের 10-12 বছর মানে বিয়ের বয়স। তারা এখনো আগের যুগের রীতি নিয়ে পড়ে আছে। আমাদেরই দেখ, আমার তো 14 বছর বয়স বিয়ে হলো। কত চেষ্টা করলাম বিয়ে ঠেকানোর, কোনো কিছুই কাজে লাগলো না। বাবাও তো কম চেষ্টা করেনি, কিন্তু ওই যে নানুর ওপর কেউ কথা বলতে পারে না, তাই কিছু করার ছিল না। আর্নিয়া বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়ে। আন্তিকাকে দেখে আর্নিয়া মলিন চাহনি। তা দেখে কষ্ট লাগে তার। একই কষ্ট তো সে পাচ্ছে তিলে তিলে। আন্তিকা নিজেকে সামলে নিয়ে বলল, আপু। আর্নিয়া নড়াচড়ে বসে বলল, হ্যাঁ বল। আমি না বিয়েটা মেনে নিতে পারছি না। নিম্ন কণ্ঠে বলল আন্তিকা। না তো যেন হয়ে সে। আর্নিয়া ম্লান হেসে বলল, আমিও তো প্রথম মেনে নিতে পারছিলাম না। তারপর তো যা হওয়ার হলোই। সংসার নর্মাল হলো, বাচ্চা হলো। তবে মাঝখানে কিছু ভুলের কারণে আমাদের পথ আলাদা হয়ে গেল। সেটা তো আর তোদের ক্ষেত্রে হচ্ছে না। অহর্নিশ তেমন ছিলই না, আমার ভাই লাখে একটা। আন্তিকা মিনমিন সুরে বলল, বুঝলাম, কিন্তু আপু তোমার ভাই একটা বুড়ো। বুড়োর সাথে শেষে আবার বিয়ে হলো, এটা ভাবতেই কষ্ট হচ্ছে বেশি। আর্নিয়া খিলখিল করে হেসে দেয়। সাইড সাথে লাগানো গাছগুলোতে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল। মায়ের হাসির শব্দে সে সেদিকে তাকায়। এতদিন পর মাকে হাসতে দেখে সাইরও হঠাৎ হাসতে শুরু করে অযথায়। আর্নিয়া একবার ছেলের দিকে তাকিয়ে আন্তিকার দিকে চাহনি নিক্ষেপ করে বলল, অহর্নিশ যদি তোর কথা একবার শোনে রে অয়ন্তিকা, তাহলে নিশ্চিত তোকে তুলে একটা আছাড় মারবে। আজও আছাড় দিবে কেন? যা বলেছি তা কি মিথ্যে নাকি? আমার বয়স 17 আর তার 27। 12 বছরের বড় তিনি। হ্যাঁ, এটা ঠিক যে তোদের বয়সী ব্যবধান খুব বেশি, কিন্তু আমার ভাই বুড়ো না, কিন্তু কত হ্যান্ডসাম দেখেছিস?
আয়ন্তিকা চুপ মেরে রইল। প্রসঙ্গ পাল্টে অন্য কথা বলা শুরু করতেই আরনিয়া মৃদু হাসি দেয়। পরবর্তীতে মাগরিবের আজান দিলে তারা দুজন উঠে দাঁড়ায়। আরনিয়া সাইরকে ডাক দিয়ে কোলে তুলে নেয়। পরিশেষে ছাদ থেকে নেমে যায় তারা। বিকেলের দিকে ফ্রেশ হওয়ার গ্রহণ করতে ছাদে এসেছিল আয়ন্তিকা আর অর্নিয়া। আহানিস 1 ঘন্টা মতো ঘুমিয়েই চলে গেছে বাইরে। এত অভিমানের শেষে নেই আহানা ইফাতের ছেলের প্রতি। আহানিস চলে যেতেই অর্নিয়া প্রস্তাব দেয় ছাদে যাওয়ার জন্য। তদ্রুপ তাকে বিনা বাক্যে রাজি হয়ে যায় আয়ন্তিকা। সিঁড়ি দিয়ে নিচে এসে পড়ে তারা। এটা ডুপ্লেক্স বাড়ি, যার কারণবশত এখানে আহানিসের পরিবার ছাড়া আর কেউ থাকে না। তাদের নিজস্ব বাড়ি এটা। আহানিসের বাবা তার জমানো সব টাকা এবং জমি বিক্রি করে এই বাড়িটা তৈরি করছেন। সাথে আহানিসকেও ফ্ল্যাট কিনে দিয়েছেন। সাইরকে খাওয়ানোর জন্য আরনিয়া ওকে নিয়ে রুমে চলে যায়। অয়ন্তিকা তখন ছিল অহনার রুমে। কিছুক্ষণ বসে থেকে মামির সাথে কথা বলে হুট করে তার কোলে মাথা এলিয়ে দেয়। বিষণ্ণ কণ্ঠে সে বলল, আপু, তোমরা এখানে কেন থাকো? ওই বাসায় কেন থাকো না? তোমাদের ছাড়া থাকতে একটু ভালো লাগে না। অহনা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। সে মলিন কণ্ঠে বলল, তো আর কি করব? অহনিশ তো ওর সাথে আমাদের থাকতেই দেয় না। কেন? অহনিশ যে পলিটিক্স করে এটাও তোকে বলেছে? হ্যাঁ। এই কারণেই থাকতে দেয় না। সবসময় বলে বেড়ায় আমার কত শত্রু, তোমরা ওখানে থাকলে তারা তোমাদের ক্ষতি করবে, মেরে ফেলতেও পারে। আমি আমার জন্য তোমাদের জীবনের ঝুঁকিতে ফেলতে পারি না, এই কারণেই ও আমাদের থেকে আলাদা থাকে। অহনার কণ্ঠে স্পষ্ট মলিনতা মিশ্রিত। আয়ন্তিকা চমকে যায় একটু, কারণ আহানিস তাকে অন্য কথা বলেছিল, পরিবার থেকে দূরে থাকার। তার মানে এই ভয়ঙ্কর মানব তাকে মিথ্যা বলেছে। খানিক রাগ জন্মে আহানিসের প্রতি আয়ন্তিকার। মিথ্যা বলার কি ছিল? সত্যি বললে এমন কি হতো? অন্যায় হয়ে যেত? হুট করে প্রশ্ন জাগে মনে আয়ন্তিকার। পরিবারকে যদি আহানিস দূরে রাখে, তাহলে তাকে কেন সঙ্গে রাখছে? আহানিস কি তার জীবনের প্রতি চিন্তা নেই, মায়ের দরদ নেই? মনটা কেমন বিষে যায় ক্ষণের মাঝে আয়ন্তিকার। মা, আমাকে একটু কফি দিয়ে যাও তো পরে। আহানিসের কণ্ঠ। আয়ন্তিকা উঠে বসলো চটজলদি। অহনা বললেন, ওই যে এসেছে, আয়ু যা তো, ওর জন্য 1 কাপ কফি বানা। আজকে যাব না আমি ওই ছেলের সামনে। সারাদিন মায়ের খোঁজ খবর নেই, এখন কফি চাইছে। আয়ন্তিকা প্রথমে চাইছিল না করে দেবে, কিন্তু মুখের ওপর না করাটা কেমন বেখাপ্পা লাগছে তার কাছে। তাই অনিচ্ছা সত্ত্বেও সে উঠে দাঁড়ালো। কিচেনে গিয়ে কফি বানিয়ে সিঁড়ি বেয়ে উঠে এলো আহানিসের রুমের সামনে। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।